1942 সালের শেষের দিকে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা স্টেশনে অর্থাৎ ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্রে মূলত জারি গানের ধুয়ো ধরতে বেতারাঙ্গনে তাঁর আগমন। 1943 সালে কণ্ঠস্বর পরীক্ষায় অংশগ্রহণ, 44 সালে নাট্যশিল্পী হিসেবে সুযোগ লাভ এবং 1948 সালের 13 ফেব্রুয়ারি থেকে অনিয়মিত ঘোষক হিসেবে চুক্তিবদ্ধ হন। একই বছরের 1 এপ্রিল থেকে বেতারের নিজস্ব শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন। কালের বিবর্তনে রেডিও পাকিস্তান, পরবর্তীতে স্বাধীন দেশে বাংলাদেশ বেতারে মাইক্রোফোনের প্রেমেই তিনি বোধ হয়েছিলেন। বেতারে নতুন ঘোষক শ্রেণী তৈরির ক্ষেত্রে তার অবদান ভুলে যাওয়ার নয়। এভাবেই ইসলাম আহমেদ দিনে দিনে হয়ে উঠেছিলেন সকলের অভিভাবক। আমার নাম ইসলাম আহমদ, রেডিওতে অ্যারেঞ্জমেন্ট করতাম। সময়ের অগ্রযাত্রায় বেতারে বৈচিত্র্য এসেছে, পরিবর্তিত হয়েছে উপস্থাপনা শৈলী, নতুন নতুন অনুষ্ঠান, নতুন নতুন ভঙ্গিমা। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। বিজ্ঞাপন তরঙ্গ। বছর পরিক্রমা শেষে আবার ফিরে এসেছে ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বিজড়িত মাস ফেব্রুয়ারি। ভাষার এই মাসে মহান শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রম বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, জানিয়ে দিচ্ছি আমাদের আয়োজনমালায় কি কি রয়েছে আপনাদের জন্য। দেশের বাইরে এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন শর্টওয়েভ 41.38 মিটার ব্যান্ডে 7250 কিলোহার্টজ। I'm Shamim Khan, welcoming you all to the external service of Bangladesh Radio. প্রিয় শ্রোতা, দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। হ্যালো অল ইউ ফুডি লিসনার্স, স্বাগতম, আসসালামু আলাইকুম। আমি আরজে লুবানা, আর আমি আরজে সাকিব, আমি আপনাদের আরজে অপু, আর আমি আরজে নুসরাত। হ্যালো ঢাকা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যাদের পদচারণায় মুখরিত আজকের বেতার অঙ্গন, তাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কে এই ইসলাম আহমেদ? জনাব ইসলাম আহমেদকে পাপ্পা অ্যানাউন্সার বলা হয়, অর্থাৎ ফাদার অব দ্য অ্যানাউন্সার্স। কোথাকার? এই বাংলাদেশের, এই আমাদের এই জনপদে বেতার ঘোষণা যেটা আমরা করে আসছি, তার দ্বারা যে শুরু হয়েছিল তা নয়, তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। কিন্তু ইসলাম আহমেদ ব্যক্তিত্ব হিসেবে তিনি এমনভাবে নিজেকে গড়ে তুলেছিলেন, এই জন্য মনে হয় 24 ঘন্টার তার সার্ভিস, তাকে কেউ পয়সা দিক বা না দিক এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। মনে হচ্ছে যেন তিনি ওই অনুষ্ঠান ঘোষণার এই যে মাইক্রোফোনটা, এই যে তার যে টেবিলটা, তার যে লেখা, তার যে কলমটা, এই যে ফরম্যাটটা, এই যে আমরা এখন স্লোগান দিই, মানুষকে মানুষের প্রতি ভালোবাসায় কিভাবে উজ্জীবিত করতে হবে, মানুষকে প্রকৃতির প্রতি ভালোবাসা কী করে উজ্জীবিত করতে হবে, মানুষকে দেশের প্রতি ভালোবাসা কী করে উজ্জীবিত করতে হবে, এই যে স্লোগান দিই আমরা, এই স্লোগান যে ফরম্যাট, এই যে আল কোরআন আল হাদিসের যে ফরম্যাট, এসবই ইসলাম ভাই তৈরি করেছেন। এভাবে আমরা জেনে এসেছি। রশিদুল নবী ভাই বলেছেন, হাসিনা মাওলা আপা বলেছেন, রোকেয়া আব্বাস বলেছেন, হিনা কবির বলেছেন। কাফে খানের কথা তার সঙ্গে সরাসরি কথা হয়নি, কিন্তু জানি যে তিনি একেবারে অন্ধের মতো ভালোবাসতেন। এবং মতিন সাহেব, বিখ্যাত অভিনেতা, এরকম বহু মানুষ তার সান্নিধ্য পেয়েছেন এবং ইসলাম আহমেদকে তারা ওইভাবে গুরু হিসেবে দেখেন। আমি ঠিক সরাসরি গুরু হিসেবে পাইনি, বরং আমার গুরু মোহাম্মদ ফজল হোসেন দেখেছি। তিনি বারংবার বলেছেন যে ইসলাম আহমেদের কাছে আমাদের ঋণের শেষ নেই, চিরঋণী হয়ে থাকব। দৃশ্য ধারণ করতে গিয়ে আমরা দেখি ইসলাম ভাই শয্যাশায়ী, স্মৃতির প্রখরতা কমেছে। বেতারঙ্গন মাতিয়ে রাখা কীর্তিমান এই মানুষটিকে নির্বাক থাকতে দেখে আমরা ভীষণ মর্মাহত হই। আমরা যখন ইসলাম ভাইয়ের বাসায় গেলাম, তখন দেখলাম ইসলাম ভাই একবারে বিমর্ষ, তার স্মৃতিশক্তি বলতে কিছুই ছিল না। আমরা তার কাছে গেলাম, আমাদেরও চেনে না, এমনকি তার পরিবারের কাউকে সে চিনছিল না। তখন আমি বারে বারে তাকে প্রশ্ন করলাম, দেখেন তো আমাকে জিততে পারেন কিনা? উনি তখন বললেন মাথা ঝুলিয়ে না। আমি তখন আমাদের যারা নাকি অনুষ্ঠান ঘোষণায় ছিলেন, রেডিও পাকিস্তান, ঢাকা এবং বাংলাদেশ বেতারে, তাদের নামগুলো আমি বললাম। তখন সে আস্তে 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 মনে হলো যে কিছুটা চিন্তা করছে। তা আমি বললাম, আলী হাসান খানকে চেনেন, মেনকা হাসান,
মনোয়ারা বেগম, মোতাহার হোসেন, তহিদুর রহমান, আপনি মনে আছে কে? হ্যাঁ, তা আপনি কি অ্যানাউন্সারের নাম বলতে পারেন দুই একটা? নাম বলতে পারবো না, হাজারো নাম বলতে পারবো। ঢাকা বেতারের পুরনো ঘোষক ঘোষিকা যারা খুবই নামকরা সারা বাংলাদেশে, এখন অনেকেই প্রয়াত। আমি চট্টগ্রামে একজনকে দেখেছিলাম, এনায়েত মওলা, ওনারও বয়স হয়ে গেছে, কিন্তু উনিও যে কিভাবে সমীহ করে ইসলাম ভাইকে কথা বলতেন আমরা তো ইসলাম ভাইয়ের হাতে এসেছি, ইসলাম ভাইয়ের কাছ থেকে ঘোষণা শিখেছি, কি করতে হবে না হবে, একদম পরিচ্ছন্ন স্ক্রিপ্ট যেটা লেখা হতো সেই স্ক্রিপ্টটা পরিচ্ছন্ন, এবং আমি ওনার কাছ থেকেই এগুলো শিখেছি। ঢাকা বেতারে যখন ছিলাম, ঢাকা বেতারে ওনার এই যে স্ক্রিপ্টগুলো উনি সুন্দরভাবে লিখতেন, গ্যাপ রাখতেন, ঘোষণার সময় ওগুলো ফিল আপ করা হতো। এই জিনিসগুলো আমি এখান থেকে শিখে গিয়ে আমি চট্টগ্রামে এটা প্রবর্তন করলাম। চট্টগ্রাম বেতার কিন্তু ইসলাম ভাইয়ের কণ্ঠ দিয়েই শুরু হয়েছে। 1962 সালের 2রা জুলাই উনি অনানুষ্ঠানিকভাবে এটা শুরু করেছেন, এবং চট্টগ্রাম বেতার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 1963 সালের 1 মার্চ। আমি যখন চট্টগ্রাম বেতারে প্রথম কণ্ঠস্বর পরীক্ষা দিই, উনি আমার কণ্ঠস্বর পরীক্ষা নিয়েছিলেন। কণ্ঠস্বর পরীক্ষায় পাশ করার পরে তাকে আরও 2 দিন পেলাম, আমাদের একটা ওরিয়েন্টেশন কোর্স ছিল চট্টগ্রামে, সেটা করলেন। প্রত্যেক স্টেশনে, রংপুর স্টেশনে গেছেন, প্রতিটা রাজশাহী স্টেশনে, প্রত্যেক স্টেশনে উনি ঘুরেছেন। সালে আমাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করলেন সেই তৎকালীন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে, এবং প্রশিক্ষণটা ছিল 7 দিনের প্রশিক্ষণ, এবং এই প্রশিক্ষণের মূল যিনি প্রধান প্রশিক্ষক তিনি ছিলেন সেই আমাদের কাঙ্ক্ষিত ইসলাম আহমেদ সাহেব, এবং বাবাই অ্যানাউন্সার বলা হতো তাকে। তাকে আমন্ত্রণ জানানো হলো রংপুর বেতার কেন্দ্রে আমাদের ঘোষক ঘোষিকাদের জন্য, বিশেষ করে আমাদের নতুন ঘোষক ঘোষিকাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তো সেই সময় উনি রংপুর এলেন এবং তাকে প্রথম দেখলাম সেই সাদা পাঞ্জাবি পায়জামা পরা, মাথায় একটা টুপি আর ঘাড়ে একটা স্কার্ফ ছিল, এবং সত্যি বাবাই অ্যানাউন্সার বলা হতো, পুরো আদলটাই যেন বাবার মতোই তার ছিল। এবং তাকে আমরা 7 দিন 8 দিন খুব ঘনিষ্ঠভাবে কাছে পেয়েছিলাম, তার কাছ থেকে শিখেছিলাম। উনি লিখে লিখে আমাদের অ্যানাউন্সমেন্ট শিখিয়েছিলেন, প্রতিটা ঘোষণা উনি লিখে করতে পরামর্শ দিতেন, উচ্চারণগুলো শুদ্ধ করার জন্য যে সমস্ত টেকনিক আছে এসব উনি আমাদের শিখিয়েছিলেন। তারপরে রংপুর বেতার কেন্দ্র থেকেই সেই 7 দিন আমাদের একটা প্রশিক্ষণ হওয়ার পরে আমাদের ঘোষক ঘোষিকাদের একটা শ্রেণী উন্নয়নের জন্য একটা পরীক্ষা নেওয়া হলো। সেই পরীক্ষাতেও উনি আমাদের বোর্ডের প্রধান পরীক্ষক ছিলেন। আজকাল তো অনেকেই 21শে পদক পাচ্ছেন, স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, কিন্তু এই পুরস্কারগুলো ইসলাম ভাইয়ের প্রাপ্তি হলে আমরা খুশি হতাম। উনি ওনার দায়িত্বের প্রতি যেমন সচেতন ছিলেন, সেরকম কোনো কাজ করতে না পারলে প্রতিবাদীও ছিলেন। 71 সালে যখন বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে দেয়নি, তখন তারা স্টুডিও থেকে বের হয়ে আসছে প্রতিবাদ করে। তারপরের দিন সকালবেলা অবশ্য ওই ভাষণটা রেডিওতে আবার প্রচার করা হয়েছে, আমরা রেডিওতে পরের দিন শুনছি। বেতারের কীর্তিমান ঘনজন্মা পুরুষ আশরাফুজ্জামান খান এক লেখনীতে লেখেন, স্বাধীনতা প্রাক্কালে বেতার পরিচালনায় তার অবদানের কথা ভুলে যাবার নয়। শত্রুশূন্য পরিবেষ্টিত ঢাকা থেকে 16 মাইল দূরে ট্রান্সমিটার ভবন থেকে তার একা অনুষ্ঠান চালিয়ে যাবার কথা হয়তো আজও সকলের কাছে উল্লেখিত হয়নি। 21শে মার্চের রাত্রে গোলাগুলি শুরু হলো, তখন আমার আব্বা এই যে জেগে বসে আছেন এবং বুঝতে পারছেন যে কি হবে দেশের অবস্থা। তারপরের দিন সকাল হলো, সকালবেলা সারাদিন কারফিউ, লোকজন চলাফেরা করে না, কোনো কিছু না। তারপরে রেডিওতে উর্দু ভাষাভাষীরা বাংলা অ্যানাউন্সমেন্ট করতেছে। তারপরে সারাদিন চিন্তা করছে আমাদের নিয়ে কি করবে, কোথায় যাবে,
সারাদিন যাওয়ার পরে এশার নামাজের সময় যখন বলছে কি খিদা লাগছে ভাত খাবে, কিন্তু ভাত টেবিলে দেওয়া হয়েছে, উনি খায় নাই। এশার বলছে নামাজটা পড়ে তারপর ভাত খাবো। জায়নামাজ বিছায়ে যখন জায়নামাজে দাঁড়াইছে নামাজ পড়বে, তখন দেখি আমাদের বাসার সামনে একটা অনেক বড় ট্রাক আসছে মিলিটারির, আর আরও ছোট ছোট জিপ ছিল। তারপরে রেডিওর একজন পিয়ন উপরে উঠে আসছে, উপরে উঠে এসে তারপরে দরজা ধাক্কানোর পরে আমার আব্বা কাউকে আমাদের দরজা খুলতে দেয় নাই, বলছে যে আমি করব, আমি খুলবো। উনি জায়নামাজ ছেড়ে তারপরে দরজা খুলে দেখছে পিয়ন, তারপর বলছে স্যার আপনাকে নিতে আসছে। কাপড় চুপড় আর জায়নামাজ নিয়ে পিয়নের সাথে সোজা চলে গেছে। এতই দায়িত্ববান আর এত কাজের প্রতি এতই খেয়ালি ছিলেন যে দেশের যে কোনো দুর্যোগে, হরতাল, কারফিউ, অবরোধ, সব সময় উনি নিজের ডিউটি করতেন, দায়িত্ব পালন করতেন। আর আমাদের মার কাছে বলে যেতেন আমাদের দেখে রাখতে। আমরা ছোটবেলা থেকে এইটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম যে আমার বাবা দুর্যোগের সময় অফিসেই থাকবেন। এটা আমাদের একদম অভ্যাস হয়ে গেছিল, আমরা আর তেমন ভয় পেতাম না আর মার সাথে একা থাকতে। ইসলাম ভাই এমনও হয়েছে বৃষ্টি হচ্ছে খুব, অ্যানাউন্সার লেডি অ্যানাউন্সারকে বলেছেন এই গাড়ি যাচ্ছে আপা আপনি চলে যান, এই মেয়ে তুমি চলে যাও, এরপরে কিন্তু গাড়ি টাড়ি পাওয়া যাবে না, রাস্তায় পানি জমে যাবে, তুমি যেতে পারবে না। দেখা যাচ্ছে ইসলাম ভাই একলাই ডিউটি করে চলেছেন, সারা রাত ডিউটি করছেন। প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সেই দুর্যোগের রাত, বারংবার ঘোষণা দেওয়া হচ্ছে যে এত নম্বর বিপদ সংকেত, এত নম্বর বিপদ সংকেত। ইসলাম ভাই কিন্তু কথা বলে চলেছেন। আমার নানার রেডিওর প্রতি যে ভালোবাসা, সেটা আমি হয়তো তার অ্যানাউন্সমেন্ট কখনো দেখিনি ডিরেক্টলি, কিন্তু রেডিওতে যাওয়ার জন্য যে পাগলামি, যে এত সিক অবস্থায় উনি যাবেন রেডিওতে, অথবা রেডিওর কেউ আসবে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে দেখা করতে হবে। নানা রেডিওর প্রতি যে ভালোবাসা এবং ডেডিকেশন, এটা আমি দেখেছি। রেডিওর সহকর্মীদের তিনি ভালোবাসতেন নিজের পরিবারের সদস্যদের মতোই। নবী ভাইকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সেদিন ইসলাম ভাইয়ের সঙ্গে কেঁদেছিল আকাশও। সময়টা যদিও বর্ষাকাল ছিল না, ছিল রৌদ্রোজ্জ্বল দিন। ইসলাম ভাইয়ের চোখের জল গড়িয়ে পড়তেই হঠাৎ ঝুম বৃষ্টি। এ যেন ফিকশন, আগে থেকেই চিত্রনাট্য সাজানো। সহকর্মীর প্রতি অগ্রজের এই মায়া, ভালোবাসা আর কান্না দেখে অদ্ভুত এক বিস্ময় আর ঘোর নিয়ে বাড়ি ফিরেছিলাম সেদিন। সেই ঘোর আর কোনো দিন কাটবে বলে মনে হয় না।